আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত ও অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যের একটা বিশেষ পর্ব দেশ জুড়ে মনের স্বাস্থ্যে। আমরা আছি ময়মনসিংহে, মহুয়া মলুয়ার দেশ, ময়মনসিংহ গীতিকার দেশ, শিল্পাচার্য জয়নুল আবেদিনের দেশ ময়মনসিংহে। এখন আছি বিজয় ৭১-এর সামনে এবং আমার সঙ্গে উপস্থিত আছে ডক্টর মোহাম্মদ কবির হাসান পারভেজ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মানসিক রোগ বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। এই যে আপনি একজন সাইকিয়াট্রি ক্যারিয়ার হিসেবে নিয়েছেন, এর পেছনে গল্প যদি আপনি একটু শেয়ার করেন। জি, ধন্যবাদ। আমারটা গল্পটা অন্যরকম। যে আমি একবার গিয়েছিলাম, সেই পাবনাতে গিয়েছিলাম অন্য একটা কাজে। তারপর আমার সঙ্গী যারা ছিলেন তাদের অনেকের মধ্যে দেখলাম যে তাদের প্রবণতা, তারা মেন্টাল হসপিটাল, পাবনা মেন্টাল হসপিটাল তারা দেখতে যাবে, ভিজিট করতে যাবে। কারণ হচ্ছে যে তাদের আগ্রহ বা সবাই গেলে ওখানে যায়। কিন্তু তখন সবাই গেল, দেখে আসলো, কিন্তু তখন আমার মধ্যে এটা তখন একটা আগ্রহ বা একটা কথা জেগেছে যে এরা তো মানুষ, এরা তো হিউম্যান বিং, এদেরকে চিড়িয়াখানার প্রাণীদের মতো দেখতে যাচ্ছে, তো এটা তো আসলে কোনোভাবেই একটা মানবিক বিষয় হতে পারে না। তো তখন থেকেই আমার মনে হয় যে এদের জন্য কোনো কিছু করা উচিত, বা এদের জন্য যদি আমি, যেহেতু তারা অবহেলিত এবং তারা সমাজের স্পেশাল মানুষ, এই জন্য এদের জন্য, এদের চিকিৎসার জন্য যদি আমি কিছু করতে পারি বা এগিয়ে আসতে পারি, তাহলে মনে এটা আমার জন্য ভালো হবে। এই চিন্তা থেকে মূলত এই মনোরোগ বিশেষজ্ঞ বা মনোরোগের সাবজেক্টের দিকে যাওয়া। খুবই চমৎকার কাহিনী। তো স্যার, এখন তো আপনি একটা বাংলাদেশের অন্যতম একটা বৃহত্তম মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অনেক স্টুডেন্ট আপনার এবং অনেক রকম পেশেন্ট দেখতে পাচ্ছেন। এখন যদি পুনর্মূল্যায়ন করেন, আপনার সিদ্ধান্তটা কি স্যার সঠিক ছিল? কীভাবে মূল্যায়ন করবেন? জি, ডেফিনেটলি। তখন তো আসলে এত কিছু চিন্তা করি নাই, কিন্তু এখন যদি চিন্তা করি বা এখন স্টুডেন্টদেরকে আমরা যেটা বলি যে মানুষের যত রোগ হয় তার মধ্যে কতগুলো হচ্ছে সত্যিকার ফিজিক্যাল রোগ বা শারীরিক কারণ নিহিত থাকে, আর কত পার্সেন্ট হচ্ছে মনোরোগ বা মানসিক কারণ থাকে। তখন সবাই এক বাক্যে স্বীকার করে যে হ্যাঁ, বেশিরভাগ রোগ হচ্ছে মানুষের তাদের মনোরোগ বা তাদের বিভিন্ন ধরনের সামাজিক, পারিবারিক বা তার বিভিন্ন কারণে তার এই মনোরোগগুলো হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের মনোরোগটাই বেশি প্রবলেমেটিক। এখন সেই হিসেবে চিন্তা করলে যে মানুষের মনোরোগটাই সবচেয়ে বেশি, তো সেই হিসেবে অবশ্যই বলবো যে ডেফিনেটলি এটা একটা ভালো সিদ্ধান্ত। এবং এখনও অনেক মনোরোগ বিশেষজ্ঞের অভাব রয়েছে, এবং যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে যে কোন সাবজেক্টে তারা যাবে, তাদের জন্য আমি বলবো যে অবশ্যই এটা একটা আপনার জন্য ভালো চয়েস হতে পারে। জি, ধন্যবাদ স্যার। আমরা আশাবাদ ব্যক্ত করতেই পারি, আমরা আশাবাদী হতেই পারি যে ডেফিনেটলি নিশ্চয়ই পরিবর্তনগুলো যেহেতু হচ্ছে, আরও চমৎকার পরিবর্তনের মাধ্যমে একদম বৈশ্বিক পর্যায়ে একটা আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম মেডিকেল কলেজগুলোতে সাইকিয়াট্রি যেই পরিমাণে থাকে, সেটা যাতে বাংলাদেশেও আমরা সেটা ফলো করতে পারি। ধন্যবাদ স্যার। পারভেজ স্যার, এবার আপনার কাছে আসছি। আপনি তো আপনার বিভাগের বিভিন্ন সার্ভিস সম্পর্কে বলেছেন, তো আরও তো নিশ্চয়ই এটাকে ব্যাপৃত করা যায়। আপনারা ভবিষ্যতে কী পরিকল্পনা নিচ্ছেন, বা আমি বলবো যে আপনাদের কোথায় এখনও ঘাটতি আছে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সব ধরনের অন্তর্বিভাগ, বহির্বিভাগ আমরা দুই ধরনের সেবা দিচ্ছি, এবং ভবিষ্যতে বিভিন্ন ক্লিনিক আমাদের আছে, সেটা একটু আগে বললাম। তো এখন আমাদের ঘাটতির মধ্যে যেটা আমরা বলবো যে আমাদের আসলে স্পেস স্বল্পতা বা জায়গা স্বল্পতা বা ইনফ্রাস্ট্রাকচার, আমাদের কিছু স্বল্পতা রয়ে গিয়েছে। আসলে মানসিক স্বাস্থ্য বা মানসিক রোগ, এটা তো বললাম যে অনেক বেশি প্রিভিলেন্স, অনেক বেশি মানুষের হয়ে থাকে। প্রায় যদি জেনারেল পপুলেশন ধরি বা যারা রোগী আছে, প্রায় 70-80% মানুষ যত রোগী আসে তার মধ্যে 70-80% মানুষের মনোরোগ থাকে, বা অন্য রোগ থাকলেও মনোরোগ বিষয়েও এটা অ্যাড্রেস করতে হবে, মনোরোগ বিষয়েও চিকিৎসা দেওয়া প্রয়োজন। প্রায় রোগীদের মধ্যে প্রায় 70-80 এরকম। সুতরাং অনেক বেশি প্রিভিলেন্স অনেক বেশি, এবং তাদের চিকিৎসার জন্য যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার বা যে পরিমাণ স্পেস বা ম্যান পাওয়ার দরকার, সেটা অবশ্যই অপ্রতুলতা রয়ে গেছে। আর যেটা বেশি প্রবলেম সেটা হলো যে মাদকাসক্তি। এখন আসলে মাদকাসক্তি একটা মহামারী আকারে দেখা দিয়েছে আমাদের দেশে, এবং শুধু সাবস্টেন্স রিলেটেড না, নন সাবস্টেন্স রিলেটেড এডিকশনকেও যদি আমরা হিসাব করি, তাহলে তো আরও হিউজ অ্যামাউন্ট। মোবাইল এডিকশন, ইন্টারনেট এডিকশন, গেমিং এডিকশন, এবং বিভিন্ন ধরনের মাদক তো রয়েছে। জি, এবং গ্যাম্বলিং ডিজঅর্ডার, জুয়া। সুতরাং মাদকাসক্তির জন্য, মাদকাসক্তদের জন্য যে আমাদের যে বহির্বিভাগীয় সেবা চালু আছে,
কিন্তু অন্তর্বিভাগেও যদি আমরা সেই সেবাটা চালু করতে পারতাম, যে অন্তর্বিভাগে যদি তাদের জন্য আলাদা স্পেশালাইজড যদি ইউনিট চালু করতে পারতাম, যেখানে শুধু মাদকাসক্তদের চিকিৎসায় দেওয়া হবে, তাহলে আমাদের জন্য ভালো ছিল বা আরও বেটার চিকিৎসা দিতে পারতাম। এখন যেটা আমরা দিচ্ছি যে মাদকাসক্তির সাথে অন্য যে রোগগুলো আছে, যেমন সিজোফ্রেনিয়া উইথ সাবস্টেন্স ডিসঅর্ডার বা বাইপোলার ডিসঅর্ডার উইথ সাবস্টেন্স ডিসঅর্ডার, মাদকাসক্তির সাথে অন্য যে কোমরবিডিটি নিয়ে আমাদের কাছে এসছে, আমরা সেটা চিকিৎসা করতে গিয়ে আমরা এক্সপ্লোর করছি যে সে এডিক্টেড, সুতরাং আমরা তখন দুইটারই চিকিৎসা দিতে হচ্ছে। কিন্তু আসলে মাদকাসক্তির জন্য আপনি জানেন যে মাদকাসক্তদের জন্য স্পেশালিস্ট কিন্তু ইউনিট দরকার, যেটা আসলে আমাদের কিন্তু আমাদের এখনো অপ্রতুলতা রয়ে গিয়েছে। তো এর পাশাপাশি আমি যদি জানতে চাই স্যার, আপনাদের কি কোনো রকম কমিউনিটি সার্ভিস আছে? যে সাধারণত তো সব পেশেন্টরা হাসপাতালে আসতে পারে না, বা আমাদের অনেক প্রান্তিক জনগোষ্ঠী আছে, অনেক ভাসমান জনগোষ্ঠী আছে যারা আসলে হাসপাতালে এসে একটা সার্ভিস দেবে এটা হয়ে ওঠে না। তো তাদেরকে অনেক সময় আমরা বাইরের দেশে দেখতে পাই যে তাদেরকে বাড়িতে গিয়ে এক ধরনের কমিউনিটি আউটরিচ সার্ভিসের মাধ্যমে তাদের এলাকাতে, তাদের জায়গাতে গিয়ে তাদেরকে এক ধরনের সার্ভিস প্রদান করা হয়। এই ধরনের কোনো কিছু কি আপনাদের এখানে আছে? এই ধরনের আমাদের প্রোগ্রাম, এই ধরনের আউটরিচ প্রোগ্রাম এই ধরনের কোনো চালু নেই, কিন্তু আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকি। আচ্ছা আচ্ছা। অনেক সময় দেখা যায় যে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প, বিশেষ করে সাইকিয়াট্রির যে ফ্রি মেডিকেল ক্যাম্প, এটা অনেক সময় আমরা করে থাকি, এবং যেটার মাধ্যমে জনগণকে সচেতন করা হয় এবং কোথায় এই চিকিৎসাটা পাওয়া যায়, কোথায় গেলে তারা চিকিৎসা পাবে এবং কীভাবে চিকিৎসা করতে হয়, এটার ব্যাপারে তারা সচেতন হয়। কারণ আমাদের দেশে মানুষের এখনও পর্যন্ত মানসিক রোগ নিয়ে কিন্তু তাদের অবৈজ্ঞানিক চিকিৎসা বা বিভিন্ন কবিরাজ, উজা বা বিভিন্ন চিকিৎসা দিকে তারা ধাবিত হয়। আমরা যেগুলো পেশেন্ট আমরা দেখে থাকি, তাদের ম্যাক্সিমাম তারা কিন্তু একবার কবিরাজ বা ন্যাচারালের কাছে ঘুরে আসে। তো এই সময় তারা যে তার কবিরাজ বা বিভিন্ন ন্যাচারালের কাছে যায়, ওই সময়টা কিন্তু তাদের জন্য একটা প্রবলেম হয়ে যায়, কারণ তারা আনট্রিটেড থাকে এবং দীর্ঘদিন তারা একটার পর একটা কবিরাজ বা বিভিন্ন ন্যাচারালের তারা চিকিৎসা করে থাকে, যার ফলে আনট্রিটেড থাকার কারণে তাদের রোগটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়ে যায়। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে, এবং আমাদের পিছনে সেই প্রমত্তা ব্রহ্মপুত্র। আমরা ব্রহ্মপুত্রের পাড়ে আবার কথায় ফিরে এসেছি। পারভেজ স্যার, আমি আপনাকে দিয়ে আবার আসছি যে আপনার সার্ভিস সম্পর্কে আমরা জানছিলাম বিরতির আগে। আমি এই বিষয়ে আরেকটু জানতে চাইব যে এখন আমাদের সরকারের তো একটা উদ্দেশ্য হচ্ছে একদম প্রান্তিক জনগোষ্ঠীর কাছে, উপজেলা পর্যায়ে পর্যন্ত মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে। কিন্তু আমরা তো জানি যে উপজেলা পর্যায়ে কোনো মানসিক রোগ বিশেষজ্ঞ তো আসলে নেই। সরকার হয়তো সেই ধরনের কিছু পোস্টিংয়ের ব্যবস্থা করছেন, অনেক সময় সাপেক্ষ হবে সেই ব্যাপারগুলো, কারণ এত মানসিক রোগ বিশেষজ্ঞ আমাদের দেশে নাই। তো সেখানে হয়তো মেডিকেল কলেজের বিভিন্ন সেই উপজেলা হাসপাতালের চিকিৎসকদেরকে বা নার্সদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণ দিয়ে হয়তো আমরা কিছুটা মানসিক স্বাস্থ্যসেবা সেখানে শুরু করতে পারি। তো তাদের তো গাইডেন্সের দরকার আছে, সুপারভিশনের দরকার আছে। এই ক্ষেত্রে একটা চমৎকার ভূমিকা পালন করতে পারে টেলিসাইকিয়াট্রি সার্ভিস। অর্থাৎ একটা মেডিকেল কলেজের ক্যাচমেন্টে যদি আমরা কয়েকটা জেলা এবং উপজেলাগুলোকে ভাগ করে দিতে পারি, তাহলে তারা বিভিন্ন সমস্যা ফেস করলে আপনাদের পরামর্শ নিতে পারবে, এবং তার মাধ্যমে একটা সুন্দর রেফারেল সিস্টেমও চালু হতে পারে। মানসিক রোগের একটা বিশেষজ্ঞ সার্ভিস উপজেলা পর্যায়ে থেকেও পাওয়া সম্ভব। তো এই প্রসঙ্গে আপনাদের মেডিকেল কলেজে কি এরকম বিষয়, তো টেলিসাইকিয়াট্রিক সেবা বা এগুলো কি চালু আছে স্যার? টেলিসাইকিয়াট্রি আমাদের আসলে আমাদের ময়মনসিংহ মেডিকেল হসপিটালে আমাদের টেলিমেডিসিন সার্ভিস আছে। ওখানে আমরা মাঝে মধ্যে আমাদের সাইকিয়াট্রিস্টকে কল করা হয়, এবং যখন পেশেন্ট থাকে তখন আমরা গিয়ে দেখে আসি। আচ্ছা। কিন্তু আমাদের সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে এখন আমরা ওভাবে শুরু করতে পারিনি, কিন্তু আমাদের একটা হটলাইন আছে, এবং আমরা খুব দ্রুতই আমরা এটা শুরু করতে যাচ্ছি। আমাদের অডিও ভিজুয়াল, যাতে আমরা সরাসরি যাতে ভিডিও কলে কথা বলতে পারি। বিশেষ করে যারা অনেক সময় দেখা যায় যে অনেক গুরুতর মানসিক রোগী যারা আসতে চায় না, বা তারা রেগুলার ফলো আপে আসে না, তারা যদি সেই প্রত্যন্ত এলাকা থেকে যদি আমাদের সাথে যদি অডিও কলে বা ভিডিও কলে যদি যুক্ত হতে পারে, হ্যাঁ, তাহলে ঘরে বসেই কিন্তু তারা আমাদের সেই সেবাটা কিন্তু পেতে পারে। এবং আপনি যেটা বললেন যে উপজেলা লেভেলের যে বিভিন্ন ডক্টর বা যারা ট্রেনিং নিয়েছে, তাদের সাথে যদি কোলাবোরেশন করে যদি এটা যদি কার্যক্রম যদি চালু করা যায়, তাহলে অবশ্যই এটা বেশ ফলপ্রসূ হবে। ডেফিনেটলি একটা গেম চেঞ্জার হবে। জি জি। পারভেজ স্যার, আমি এবার আপনার গল্প শুনতে চাইবো, যে নিশ্চয়ই আপনার ভান্ডারেও অনেক গল্প জমা আছে সেই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, বা এখন এই ময়মনসিংহ মেডিকেল কলেজে, বা আপনার ব্যক্তিগত চেম্বারে অনেক রোগীর অনেক গল্প, আমাদের যদি দু একটা শোনান। জি, আসলে যেটা প্রথমে স্যার বললেন যে প্রত্যেকটা রোগী আসলে একটা করে চ্যাপ্টার, একটা গল্প। আসলে এই গল্প তো আমাদের জন্য গল্প, কিন্তু একজন পেশেন্ট তার জন্য তো একটা করুণ একটা কাহিনী, তাই না? রাইট। হ্যাঁ, আমি একজন কিশোরীর একটা কাহিনী বা করুণ কাহিনী আমি যেটা বলতে চাই, যে যখন আমি সেই 2021 সালের দিকে যখন আসি ময়মনসিংহ মেডিকেল হসপিটালে, তখন একটা
মেয়ের ব্যাপারে, একটা কিশোরী মেয়ের ব্যাপারে কথা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আসলো যে ওই মেয়েটাকে ছোটবেলা থেকেই তাকে 2 হাত বেঁধে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা দেখেছিলাম এটা। 2 হাত বেঁধে রাখা হয়েছে, শিকল দিয়ে বেঁধে রাখে। হ্যাঁ জি, শিকল দিয়ে বেঁধে রাখার কারণ অন্য কিছু না, সে তার নিজেকে আঘাত করে, নিজের শরীরকে সে ক্ষত বিক্ষত করে, নিজেকে সে আঘাত করে, অন্য কাউকে সে আঘাত করে না, নিজের শরীরে সে আঘাত করে। এটা সোশ্যাল মিডিয়াতে আসার পরে যখন সেই প্রত্যন্ত দুর্গাপুর এলাকার নেত্রকোনা দুর্গাপুরের ওখানকার যে প্রশাসন, ইউনো মহোদয়, উনি সেই রুগীটার ব্যাপারে খোঁজখবর নিলেন, তারপরে স্থানীয় যে নেতৃবৃন্দ ছিলেন তারা ইনভলভ করালেন এবং ওই পেশেন্ট যারা অভিভাবক যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে আর্থিক সহায়তা বিভিন্নভাবে তাদেরকে অনুপ্রাণিত করে মিডিয়া কর্মীদের মাধ্যমে এবং স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সে ওনাকে আমাদের ময়মনসিংহ মেডিকেল হসপিটালে সাইকিয়াট্রি বিভাগে ভর্তি করা হলো। এরপর যখন আমরা রোগীটাকে অ্যাসেস করলাম এবং অ্যাসেস করার পরে আমরা তার ট্রিটমেন্ট শুরু করলাম এবং এই ট্রিটমেন্ট ফলো আপগুলো যখন তার উন্নতি যখন মিডিয়াতে প্রচারিত হতে লাগলো, তখন দেখলাম যে সারা বাংলাদেশে বলা যায় যে বৃহত্তর ময়মনসিংহে তো অবশ্যই সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে যে এই মেয়েটা কীভাবে উন্নতি হলো। এই মেয়েটা যে এই তার বয়স যে 9 বছর, তাকে এই এতদিন শিকল দিয়ে বেঁধে রাখা হলো, এখন যে তাকে আর বাধা লাগে না, এখন যে সম্পূর্ণ সে বাধামুক্তভাবেই সে সুন্দরভাবে সে হাসছে, ভালো হয়ে গিয়েছে, এটা সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। তখন আসলে মনে হয়েছে যে আমরা কিন্তু তার কোনো মেডিকেল কোনো কিছু কিন্তু দেইনি, তার কিন্তু কোনো মেডিকেল কোনো ট্রিটমেন্ট কিন্তু আমরা দিইনি। আমাদের যে শিশু কিশোর মনোরোগের জন্য যে সমস্ত ওষুধ যেগুলো রয়েছে আমরা সেগুলোই অ্যাপ্লাই করেছি। কিন্তু এখানে তাহলে বিষয়টা কী ঘটলো, শুধু একটু হচ্ছে অ্যাওয়ারনেস, একটু সচেতনতা যে এই চিকিৎসাটা কোথায় পাওয়া যায়, কোথায় গেলে এই যে নিজেকে আঘাত করার যে প্রবণতা বা এই ধরনের মানসিক সমস্যাগুলো কীভাবে সমাধান হবে, এটা কোথায় পাওয়া যাবে, এটার একটা সচেতনতা দরকার। বা এটার কারণ হলো আর স্থানীয় প্রশাসন বা স্থানীয় যারা নেতৃবৃন্দ তাদের একটু সচেতনতা বা তাদের একটু ইনভলভমেন্ট এবং হচ্ছে যে সঠিক চিকিৎসা, এর মাধ্যমে কিন্তু আরেকটা যে নাম বলেই নয়, সেটা হচ্ছে অবশ্যই মিডিয়ার এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়ে গিয়েছে। কারণ যেটার মাধ্যমে এই প্রচারণা হচ্ছিল এবং যারা এটাকে ভাইরাল করে, যেটার মধ্যে ভাইরাল হলো, সেটা কিন্তু বড় কোনো মিডিয়া ছিল না, এটা একটা লোকাল একটা মিডিয়া ছিল, লোকাল মিডিয়া ছিল। তারা যখন এটাকে প্রচার করতেছিল এবং যারা এটা যখন তাদের ফলো আপ করতেছিল, এর মাধ্যমে সারা বাংলাদেশে এবং আমরা এবার দেখেছি যে আমাদের ময়মনসিংহ মেডিকেলে বিভিন্ন খুলনা বলেন, নোয়াখালী বলেন, তারপরে সে বাগেরহাট, ওখান থেকে কিন্তু পেশেন্ট চলে আসছিল। ইভেন ইউএসএ থেকেও যারা বাংলাদেশি প্রবাসী আছে ওই পেশেন্টগুলো আমাদের কাছে চলে আসছিল, ইউকে থেকে চলে আসতেছিল। এটা কিন্তু একটা সচেতনতার একটা বিশাল গল্প। আমরা আছি ময়মনসিংহে এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ কবির হাসান পারভেজ এবং ডক্টর মোহাম্মদ আশরাফ সিদ্দিকী পাঠান স্যার। তো আমরা একদম শেষ ভাগে চলে এসেছি। পারভেজ স্যার, আপনার কাছে জানতে চাইবো যে আপনি এখন তো ময়মনসিংহ মেডিকেল কলেজের মানসিক রোগ বিভাগের প্রধান, ময়মনসিংহ মেডিকেল কলেজে অনেক স্টুডেন্টরা পড়তে আসছে, তো তাদের মধ্যে যারা সাইকিয়াট্রিতে ক্যারিয়ার হিসেবে নিতে চায় কিন্তু একটা দ্বিধাগ্রস্ত, বা যারা অলরেডি সাইকিয়াট্রিকে ক্যারিয়ার হিসেবে নিয়েছে কিন্তু এখনও ঠিক বুঝে উঠতে পারছে না, তাদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি তো আসলে শুরুতেই বললাম যে একজন মানুষের শুধু একটা শরীর নয়, একটা কিন্তু মনও রয়ে গেছে। সুতরাং শারীরিক রোগ যেরকম আছে, মনের কিন্তু অনেক রোগ আছে। শারীরিক রোগের জন্য অনেক ডাক্তার, অনেক স্পেশালিস্ট, কিন্তু মনোরোগের জন্য কয়জন স্পেশালিস্ট? সারা বাংলাদেশে যদি হিসাব করি তাহলে হাতে গোনা 4 থেকে 500 জন, কিন্তু মানুষ তো 18 কোটি 20 কোটি। সুতরাং অনেক মনোরোগ বিশেষজ্ঞ প্রয়োজন। শুধু আজকে শারীরিক রোগের চিকিৎসার জন্য অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে, অনেক অ্যাওয়ার্ড মানুষ আছে, কিন্তু মনোরোগ বিষয়ে বিশেষজ্ঞ যে অপ্রতুলতা রয়ে গেছে, আবার সেই সচেতনতার অভাব আছে। সুতরাং আমরা বা তোমরা যারা আজকে এমবিবিএস ডক্টর বা পাশ করে গিয়েছো, যারা এখন দ্বিধাদ্বন্দ্বে আছো যে আমরা মনোরোগ বিশেষজ্ঞ হবো কি হবো না, বা আমরা সাইকিয়াট্রিতে পড়বো কি পড়বো না, ডেফিনেটলি তোমাদেরকে ওয়েলকাম, তোমরা পড়তে আসো। কারণ অনেক মনোরোগ বিশেষজ্ঞ দরকার, কারণ অনেক মনোরোগী যাদের মনোরোগে ভুগছে তাদের চিকিৎসার জন্য অনেক বেশি ম্যান পাওয়ার আসতে দরকার। একজন মানুষ তার শারীরিক ফিটনেস সম্পূর্ণ থাকার পরেও যদি সে মনোরোগে আক্রান্ত থাকে, তাহলে কিন্তু সে তার 100% আউটকাম দিতে পারবে না। তো অবশ্যই মনোরোগের চিকিৎসার জন্য আরও অনেক বেশি মনোরোগ বিশেষজ্ঞ দরকার, এবং এই জন্য আমি চাবো যে আমার স্টুডেন্ট এবং যারা এমবিবিএস পড়ছো বা পাশ করে গিয়েছো, এখনও দ্বিধাদ্বন্দ্বে আছো, তারা অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞ হও বা সাইকিয়াট্রিতে ক্যারিয়ার করো।
তোমাদের জন্য ভালো হবে তোমাদের জন্য।